Where the mind is without fear and the head is held high, where knowledge is free, where the world has not been broken up into fragments by narrow domestic walls. চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর, আপদ প্রাঙ্গণ তলে দিবস সর্বরি, বসুধারে রাখি নাই খণ্ড ক্ষুদ্র করি। Where words come out from the depth of truth, where tireless striving stretches its arms towards perfection, where the clear stream of reason has not lost its way into the dreary desert sand of dead habit. যেথা বাক্য হৃদয়ের উচ্চ মুখ হতে উচ্ছ্বসিয়া উঠে, যেথা নির্বারিত স্রোতে দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধায়, অজস্র সহস্রবিধ চরিতার্থতায়। Where the mind is led forward by thee into ever-widening thought and action, into that heaven of freedom, my Father, let my country awake. যেথা তুচ্ছ আচারের মরু বালু রাশি, বিচারের স্রোত পথ ফেলে নাই গ্রাসী, পৌরুষেরে করেনি শতধা, নিত্য যেথা তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা, নিজ হস্তে নির্দয় আঘাত করি পিত, ভারতের সেই স্বর্গে কর জাগরিত। Into that heaven of freedom, my Father, let my country awake. Into that heaven of freedom, my Father, let my country awake. শুরু করলাম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা দিয়ে। তাঁকে বাদ দিয়ে তো কোনো গান বা কবিতার অনুষ্ঠান হতেই পারে না। আজ মঞ্চে আছি আমি, ভারতী চক্রবর্তী, এবং আমার বন্ধু বৈশালী রায়চৌধুরী। আমাদের দুজনের প্রথম পরিচয় হয় বেথুন কলেজে। তারপরে আমরা দুজনে শিবপুর বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজে একসাথে পড়াশুনো করেছি। এখন আমরা দুজনে পৃথিবীর দু প্রান্তে, বৈশালী স্যান ফ্রান্সিসকো, আমি মেলবোর্ন। আমরা দুজনে আমাদের এই অনুষ্ঠানের নাম দিয়েছি প্রথম প্রয়াস। সত্যি এটা আমাদের প্রথম প্রয়াস, আওয়ার ফার্স্ট পাবলিক স্টেজ পারফরমেন্স। আমাদের দুজনেরই প্রিয় শহর কলকাতা। ছোটবেলা থেকে এখানেই আমরা বড় হয়েছি, আর সে কারণে এই শহরেই আমরা দুজনে আজ অনুষ্ঠান করছি। আমাদের অনেক ভুলভ্রান্তি থাকবে, আশা করি উপেক্ষা করতে পারবেন। আমার প্রথম কবিতা শেখা আমার মায়ের কাছ থেকে। ছোটবেলায় স্কুলে পড়াকালীন মা আমাকে কবিতা আবৃত্তি শেখাতো। আমি যখন ক্লাস 6-এ পড়ি, তখন মা আমাকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সবলা কবিতাটি শিখিয়েছিল। এখন বুঝতে পারি যে মা কেন এই কবিতাটা শিখিয়েছিল। নারীকে আপন ভাগ্য জয় করিবার কেন নাহি দিবে অধিকার হে বিধাতা? নত করি মাথা পথপ্রান্তে কেন রব জাগি? ক্লান্ত ধৈর্য প্রত্যাশার পূরণের লাগি দৈবাগত দিনে শুধু শূন্যে চেয়ে রব? কেন নিজে নাহি লব চিনে সার্থকের পথ? কেন না ছুটাবতে যে সন্ধানের রথ দুর্ধর্ষ অশ্বেরে বাঁধি দৃঢ় বলগা পাশে দুর্জয়ে আশ্বাসে? দুর্গমের দুর্গ হতে সাধনার ধন কেন নাহি করি আহরণ প্রাণ করি পণ?
যাব না বাসর কক্ষে, বধূ বেশে বাজায় কিঙ্কিনি, আমার প্রেমের বীর্যে করো অসংকিনী, বীর হস্তে বড় মাল্য লব একদিন, সে লগ্ন কি একান্তে বিলীন ক্ষীণ দীপ্তি গধূলিতে, কভু তারে দিব না ভুলিতে মোর দৃপ্ত কঠিনতা, বিনম্র দীনতা, সম্মানের যোগ্য নহে তার, ফেলে দেব আচ্ছাদন দুর্বল লজ্জার। দেখা হবে ক্ষুব্ধ সিন্ধু তীরে, তরঙ্গ গর্জন উচ্ছ্বাস মিলনের বিজয়ধ্বনিরে দিগন্তের বক্ষে নিক্ষেপিবে, মাথার গুণ্ঠন খুলি কবতারে, মর্তে বা ত্রিদিবে একমাত্র তুমিই আমার। সমুদ্র পাখির পক্ষে সেইখানে উঠিবে হুঙ্কার, পশ্চিম পবন হানি, সপ্তর্ষি আলোকে যবে যাবে তারা পন্থা অনুমানী। হে বিধাতা, আমারে রেখো না বাক্যহীনা, রক্তে মোর জাগে রুদ্র বীণা, উত্তরিয়া জীবনের সর্বোন্নত মুহূর্তের পরে জীবনের সর্বোত্তম বাণী যেন ঝরে কণ্ঠ হতে নির্বারিত স্রোতে। যাহা মোর অনির্বচনীয় তারে যেন চিত্ত মাঝে পায় মোর প্রিয়, সময় ফুরায়ে আসে যদি তবে তারপরে শান্ত হোক সে নির্ঝর নৈঃশব্দের নিস্তব্ধ সাগরে। সে নহি নহি যদি পারে সে রাখো মোরে সংকটে সম্পদে, সম্মতি দাও যদি কঠিন ব্রতে, সহায় হতে পাবে তবে তুমি চিনিতে মোরে। আজ শুধু করি নিবেদন আমি চিত্রাঙ্গদা রাজেন্দ্র নন্দিনী। মা আর রবীন্দ্রনাথ ঠাকুরের সমন্বয়ে আমার ভেতরে একটা অদ্ভুত অনুভূতি হয়। কবি সুনেত্রা ঘটক তার লেখা রচনার রবীন্দ্রনাথ কবিতায় যেন আমার মনের কথাই প্রকাশ করেছেন। সাবানের ঠান্ডা গন্ধ, অবিরাম জল পড়ার শব্দ, আর স্নান করতে করতে আমার মায়ের খোলা গলায় নিজের মনে গেয়ে যাওয়া রবীন্দ্রসঙ্গীত। আমার কাছে রবীন্দ্রনাথ মানে এই সব। আমার কাছে রবীন্দ্রনাথ মানে 25শে বৈশাখের আনন্দ উৎসব নয়, 22শে শ্রাবণের ব্যথা নয়, জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি বা বোলপুরের বিশ্বভারতী আমি কোথাও তাকে তেমন করে পাই না যেমন পাই আমার মায়ের খোলা গলার গানে। তবে তাও যেমন তেমন বা যখন তখন নয়। সন্ধ্যের অন্ধকার ঘনিয়ে আসা শেষ বিকেলে মা যখন অফিস থেকে ফিরে স্নান ঘরে শুদ্ধ হতে যায় তখন। আমার মা কখনো গান শেখেনি। কেন শেখেনি? এমন গলা। মা বলে
রবি ঠাকুরের গান তো তানের নয়, প্রাণের। তাই মা যখন কলঘরে তার প্রাণের গান গাইতে থাকে, তখন জলের ঝিরঝিরে শব্দগুলো যেন সহস্র বীণা হয়ে গানের কথাগুলোকে সুরের সঙ্গে একাকার করে দিয়ে আমার শরীরে ঢুকে যায়। আমি বুঝতে পারি এখন আমার আর রক্ষা নেই, এখন আমি কিছুই করতে পারবো না, শুধুই শুনে যাওয়া ছাড়া। তাই মা স্নানঘরে দরজা বন্ধ করলেই আমি বাইরে কান পাতি। আমার মায়ের গান আর রবীন্দ্রনাথ, এই দুয়ে মিলে আমার স্টকে এখন অনেক বাংলা শব্দ। সেই অর্থে রবীন্দ্রনাথ কিন্তু আমার মাস্টার মশাই, এমনকি আমার ডিকশনারিও। কিন্তু শুধুই তা নয়, রবীন্দ্রনাথ আমার কাছে অনেক কিছু। আমার মায়ের একটা প্রিয় গান, কাঁদালে তুমি মোড়ে ভালোবাসারই ঘায়ে, নিবিড় বেদনাতে পুলক লাগে গায়ে। দু একদিন পরে পরে মার মুখে ওই গানটা শুনতে শুনতে গানটা আমার এমন আপনার হয়ে গেছে যে এর যে আলাদা কোনো মানে থাকতে পারে তাই আমার মাথায় আসেনি কখনো, আর মার কাছে জানতেও চাইনি। কিন্তু সেদিন বিকেল হতে না হতে যখন অন্ধকার ঘনিয়ে এলো, আমাদের একরত্তি বাগানের কচি কচি গাছগুলো ভেজা ভেজা বাতাসে উথাল পাথাল হতে থাকলো, আমার হঠাৎই মনে হলো সেই কলিটি, নিবিড় বেদনাতে পুলক লাগে গায়ে। হঠাৎ মনে হলো প্রচন্ড ঝোড়ো বাতাসে গাছগুলি এখনই ছিঁড়ে ছুটে যাবে, তবু যেন ওরা দারুণ আনন্দে আছে। সেই প্রথম বুঝলাম কান্নার সাথে ভালোবাসার একটা নিকট সম্পর্ক আছে, যেমন গভীর দুঃখের সঙ্গে আনন্দের। গাছেদের ভালো লাগা, চারপাশের প্রাকৃতিক উল্লাস আর আমার বুঝতে পারার ভালো লাগায় আমি কতক্ষণ বুঁদ হয়ে জানলার কাছে দাঁড়িয়েছিলাম জানি না। হঠাৎ চমক ফেললো যখন, তখন বুঝতে পারলাম আমার ভীষণ কষ্ট হচ্ছে, ভীষণ ভীষণ কষ্ট হচ্ছে। কি একটা ব্যথা আমার গলার কাছটা চেপে ধরেছে। এরই মধ্যে ঝমঝমাঝম বৃষ্টি শুরু হয়ে গেল। আমার কষ্ট, আমার ভালো লাগা সব কিছুকে ঝাঁপিয়ে বৃষ্টির ধারা আমার সারা শরীর ঝাপটায় ভিজিয়ে দিল। জলের ছাঁট থেকে ঘরদোর বাঁচাতে কখন মা জানালা বন্ধ করতে শুরু করেছে টের পাইনি। টের পেতেই জানতে চাইলাম, অভিসার মানে কি মা? মা বলল, অভিসার আবার কোথায় পেলে? কেন, তোমার গানে? আমার গানে অভিসার? ও, তোমারও অভিসারে যাব অগম পারে? হ্যাঁ, ওখান থেকেই। অভিসার মানে যাওয়া, কিন্তু যাওয়া ততটা নয় যতটা যেতে চাওয়া। এই বলেই মা তার ঘর গেরস্থালি গোছাতে কোথায় যে উধাও হলো। গমন মানে যদি যাওয়া হয়, তাহলে অগম মানে যেখানে যাওয়া যায় না। অগম শব্দের মানে বুঝতেই অভিসারের যেতে চাওয়া আর যেতে পারা আমার কাছে পরিষ্কার হয়ে গেল। বুঝলাম কেন পরাণে বাজে বাঁশি, আর কেনই বা নয়নে বহে ধারা। বুঝলাম দুঃখের মাধুরী মানে ভালো লাগা দুঃখ। আরো বুঝলাম সব কেড়ে নিয়েও কেউ কেন কিছুতেই ছাড়ে না, আর যার কেড়ে নেওয়া হলো তারও মন সরে না যেতে। ঝরঝর বৃষ্টির অবিরাম ধারায় ভিজতে ভিজতে আমিও মার মতো খোলা গলায় গাইতে লাগলাম, কাঁদালে
তুমি মোরে ভালোবাসারি ঘায়ে কাঁদালে তুমি মোরে নিবিড় বেদনাতে পুলক লাগে গায়ে কাঁদালে তুমি মোরে তোমার অভিসারে যাব গম পারে চলিতে পথে পথে বাজুক ব্যথা পায়ে কাঁদালে তুমি মোরে ভালোবাসারি ঘায়ে কাঁদালে তুমি মোরে পরাণে বাজে বাঁশি নয়নে বহে ধারা দুঃখের মাধুরীতে করিল দিশাহারা পরাণে বাজে বাঁশি নয়নে বহে ধারা দুঃখের মাধুরীতে করিল দিশাহারা সকলি নিবে কেড়ে দিবে না তবু ছেড়ে মন সরে না যেতে ফেলিলে কি দায়ে কাঁদালে তুমি মোরে ভালোবাসারি ঘায়ে কাঁদালে তুমি মোরে। জানলায় চোখ পড়তেই দেখি আমার মতো করেই মা আমার গান শুনছে। চোখাচোখি হতেই বলল, ঢের হয়েছে, উঠে এসো এবার। সপসপে ভেজা জামায় ঘরে ঢুকেই দেখি বাবা ফিরে এসেছেন কখন। বললেন, বৃষ্টিতে ভিজতে ভিজতে বর্ষার গান এলো না মনে? বাবাকে কি করে বোঝাই অভিসার শব্দের মানেটুকু এখন আমি জানি, আজই জেনেছি ভালোবাসার আঘাতে কিভাবে কাঁদা যায়। এইসব নিয়েই আমার রবীন্দ্রনাথকে আমি এইভাবেই মেঘলা আকাশে, বাদল বাতাসে, মার স্নানের শব্দে, সাবানের গন্ধে, বিকেলের মরে যাওয়া আলো অন্ধকারে বার বার পেতে চাই, বছরের পর বছর, প্রতি বছর, যত দিন যাবে। এরপর আমাদের সবার পরিচিত বিখ্যাত আবৃত্তি শিল্পী ব্রততী বন্দ্যোপাধ্যায় এবং আমার আবৃত্তি শিক্ষাগুরু ব্রততী বন্দ্যোপাধ্যায়কে মঞ্চে ডেকে নেব। এই তো আমার পরম সৌভাগ্য যে প্রবাসে থেকেও আমি ব্রততীদির কাছ থেকে কবিতা আবৃত্তি শিক্ষা এখনো নিতে পারছি। আজ তাকে এই প্রথম প্রয়াসে পেয়ে আমি সত্যি খুব কৃতজ্ঞ। তুমি এবার কিছু একটা প্রথমেই নতুন বছরের শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার।
ভারতী আমার বহুদিনের পরিচিত। আমার যতদূর মনে পড়ছে, আমি প্রথম অস্ট্রেলিয়ার মেলবার্নে অনুষ্ঠান করতে যাই, সেটা 2015 সাল। 2015 সাল, 25শে বৈশাখ, ওই প্রথম অনেক বছর পরে আমি 25শে বৈশাখ সাধারণত কলকাতার বাইরে কোথাও যাইনি। দু একবার অবশ্য অন্য রাজ্যে অনুষ্ঠানের জন্য গিয়েছি, কিন্তু দেশের বাইরে কখনোই নয়। আহ, তো সে বছর অস্ট্রেলিয়ার মেলবার্নের ওই 25শে বৈশাখী অনুষ্ঠান ছিল। ভারতী যে সংস্থার সঙ্গে তখন জড়িয়ে ছিল, কবিতায়ন, তাদের আমন্ত্রণে আমি সেখানে গিয়েছিলাম, এবং সেটি কবিতায়নের মানে মেলবোর্নে যেটা আবৃত্তি প্রশিক্ষণের কেন্দ্র, তাদের প্রথম বর্ষ ছিল। হ্যাঁ, প্রথম বর্ষ ছিল, আমাদের উদ্বোধন ছিল। তোমাদের উদ্বোধন ছিল। সেই উদ্বোধন অনুষ্ঠানে আমি অংশ নিয়েছিলাম, আর তখনই আমার ভারতীর সঙ্গে দেখা হয়, ভারতীর হাজব্যান্ডের সঙ্গে দেখা হয়। আমরা ওখানে ওদের বাড়িতে খুব ভালো একটা ডিনার পার্টির কথা আমার মনে পড়ছে। আর কোথাও দেশের বাইরে বা শহরের বাইরে কোথাও যাওয়ার একটা আলাদা মজা হচ্ছে যে আমি শুধু যে সবসময় অনুষ্ঠান করি চলে আসি তা নয়, আমি সুযোগ থাকলে জায়গাটা ঘুরে আসি। মানে সেটা আমার একটা জায়গাটা, নতুন জায়গা দেখা, নতুন দেশ দেখার একটা ইচ্ছে সকলেরই থাকে। তো আমার সেই রকম ইচ্ছে আছে এবং সেইভাবেই পরিকল্পনা হয়। তো অস্ট্রেলিয়া মেলবার্নের বিভিন্ন জায়গায় সেবারও আমি ঘুরেছিলাম, এবং অনেক জায়গাতেই ভারতী আমার সঙ্গী ছিল। তারপরে ঘটনাচক্রে আমাদের আমার একটা ইন্টারন্যাশনাল ক্লাস শুরু হয়। অবশ্য সেটা বিফোর কোভিড। তখনই আমার বিভিন্ন দেশে, অস্ট্রেলিয়া, ইউএসএ, ইউকে, কানাডা, এইসব জায়গায় বিভিন্ন ছাত্রছাত্রী অনলাইন প্ল্যাটফর্ম আমাকে একজন শিখিয়ে দেন ব্যাপারটা। তো অনেক ছাত্রছাত্রী হতে থাকে। পরবর্তী সময়ে কোভিডের পরে আমার অনেক এই অনলাইন সেশনগুলো অনেক বেড়ে যায় অফলাইনের সঙ্গে সঙ্গে। তো তখন ভারতী এই অনলাইন ক্লাসগুলোতে জয়েন করে এবং আমার কাছে নিয়মিত প্রশিক্ষণ নিতে থাকে। সবচেয়ে বড় কথা প্রশিক্ষণ নয়, সবচেয়ে বড় কথা এত দূরে থেকেও বাংলা কাব্য সাহিত্যের প্রতি, বাংলার প্রতি এই টান, যেটা অনেক সময় এই শহরে থাকা বাঙালিদের মধ্যেও আমরা দেখি না। কিন্তু আমার সবচেয়ে ভালো লাগে, আমি এখানে প্রিয়াঙ্কা এই শহরেই থাকে, আমার ছাত্রী এবং খুব যোগ্য ছাত্রী, বিভিন্ন জায়গায় কাজও করে, আকাশবাণীতে ঘোষণা করে। তো এই এই শহরেও আমাদের অভিজ্ঞতা, এই শহরের অনেক বাঙালিরা এই বাংলাকে ভুলে থাকেন বা অনেক সময় চেষ্টাও করেন একটু বাংলা ভুলে যাওয়ার। কিন্তু আমি যখন অনেক বাইরের অনুষ্ঠানগুলোতে যাই, সেখানকার বাঙালিদের মিট করি, তখন দেখি যে তাদের এখনো দেশের প্রতি, বিশেষ করে বাংলার প্রতি, তার কাব্য সাহিত্যের যে সম্পদ, তার প্রতি তাদের যে আগ্রহ, তা এখনো বিন্দুমাত্র কমেনি। এবং তার কেন্দ্রবিন্দুতে অবশ্যই আছেন রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথের গান, রবীন্দ্রনাথের কবিতা, তার দর্শন, তার ছোট গল্প, তার ছবি, তার যে যাপন, 80 বছরের যে যাপন, সেই যাপনকে বাঙালি ভুলবে কি করে? তাহলে তো বাঙালির অস্তিত্বই নড়বড়ে হয়ে যায় বলে এখনো আমি এবং আমার মতো অনেকে হয়তো মনে করেন। আজকে এই সন্ধ্যায় আমি উপস্থিত হয়েছি আপনাদের মধ্যে ভারতীরই আমন্ত্রণে, এবং ওকে এবং ওর মতো যারা চেষ্টা করে যাচ্ছে দূরে থেকে। উনি যেমন সান ফ্রান্সিসকোয় থাকেন, 2023-এ ওখানে আমি দুর্গাপুজোর সময় অনুষ্ঠানে গিয়েছিলাম। হ্যাঁ, তো তাদেরকে একটু মোটিভেট করার জন্য, তাদের একটু উৎসাহ দেওয়ার জন্য যে আপনারা বা তোমরা দূরে থেকেও এই ভাষাটাকে ভুলো না, এই সংস্কৃতিকে ভুলো না, এর চর্চাটা করে যাও, সেই উৎসাহটা দেওয়ার জন্য আমি এখানে এসেছি। আমি তাদের জন্য শুভেচ্ছা রাখছি। আশা করি আজকের এই অনুষ্ঠান আপনারা খুব উপভোগ করবেন। সবলা কবিতা ভারতী বলেছে, তার আগে চিত্ত যেথা ভয় শূন্য, তারপর রচনা রবীন্দ্রনাথ, সুনেত্রা ঘটক, এই সবগুলোই আমার খুব প্রিয় জায়গা, প্রিয় কবিতা বা
প্রিয় বলবার ভাষা। আমিও মনে করি এগুলো যখন বলি যে ভারতের সেই স্বর্গের কর জাগরিত, আমিও মনে করি আমার মায়ের কথা মনে হয় যখন সুনেত্রা ঘটকের এই রচনা রবীন্দ্রনাথ থেকে একটা অংশ আমি পড়ি, যে সেখানে এই রচনা রবীন্দ্রনাথেই মায়ের সঙ্গে মেয়েটির যে সংলাপ, তাতে একটা জায়গায় আছে যে রবীন্দ্রনাথের গান তো তানের নয় প্রাণের, তাই তো রবীন্দ্রনাথের গান তো তাই প্রাণের গান, মনের গান, মনের কথা। আমরা হয়তো অনেক কথা মাইকেও বলতে পারি না, মাইকের সামনে বলতে পারি না, কিন্তু সেই সব কথা রবীন্দ্রনাথ গানের মধ্যে দিয়ে আমাদের দুঃখের কথা, আমাদের প্রেমের কথা, বিরহের কথা, প্রতিবাদের কথা, ভেঙে পড়ে আবার দাঁড়ানোর কথা সব বলে গেছেন। কোনো বিষয় নেই, আমি ভাবি প্রতি মুহূর্তে যা ঘটে চলেছে সারা পৃথিবীতে, কোনো বিষয় নেই যে বিষয়ে রবীন্দ্রনাথ কিছু লেখেননি। আমাদের সব কথা, সব আবেগ যেন তার গানের মধ্যে দিয়ে, তার কবিতার মধ্যে দিয়ে বেরিয়ে আসে। তাই বা রবীন্দ্রনাথকে ভালোবাসা, এই সংস্কৃতিকে ভালোবাসা, এইটাকেই পাথেয় করে আগামী দিনে আমরা আরো যেটুকু পথ চলবো সেটা যেন চলতে পারি। আপনারা সকলে ভালো থাকুন। এই বছর সবার কাছে নতুন নতুন সব ভাবনা নিয়ে, নতুন নতুন আবার নতুন কোনো স্বপ্ন নিয়ে, নতুন কোনো উদ্যম নিয়ে সামনে আসুক। আবারও বলি হ্যাপি নিউ ইয়ার, শুভ নতুন বছর। নমস্কার। থ্যাংক ইউ। আর কয়েকদিন পরেই 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন। ভারতের স্বাধীনতা আন্দোলনে তার অবদানের কথা আমরা সবাই জানি। তার প্রতি আমার বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি কবি সুবোধ সরকারের লেখা কবিতা দিয়ে, দ্য গ্রেটেস্ট এনিমি অফ দ্য ব্রিটিশ এম্পায়ার। রাত তখন 1:15। তিনি দোতলা থেকে এলগিন রোড দেখলেন, নিঝুম, নিস্তব্ধ। পথে পথে গোয়েন্দার টিকটিকি, যাতে কোনো মাছি গলতে না পারে। সেদিন লন্ডনের হেডকোয়ার্টার্সও জানত সুভাষচন্দ্র বোস দ্য গ্রেটেস্ট এনিমি অফ দ্য ব্রিটিশ এম্পায়ার। লালবাজারের কমিশনার স্যার ফেয়ারওয়েদার নির্দেশিকা জারি করেছেন, এলগিন রোড অবরুদ্ধ করো, বাঙালিকে বিশ্বাস করি না। পাঠান ছদ্মবেশ নিয়ে আয়নার সামনে দাঁড়ালেন সুভাষ, নিজের বিছানার দিকে তাকালেন। কি হবে নরম শয্যায় যদি কান্না শুনতে না পাই? গাড়িতে এসে বসলেন। গাড়ি কলকাতা পার হয়ে জিটি রোড ধরল। ব্যান্ডেল, চুচুড়া, শক্তিগড়, আসানসোল অতি দ্রুত পার হয়ে গেলেন বেঙ্গল বর্ডার। কে পার হলেন? দ্য গ্রেটেস্ট এনিমি অফ দ্য ব্রিটিশ এম্পায়ার। স্যার ফেয়ারওয়েদার বুঝতে পারেননি এলগিন রোড অবরুদ্ধ করে রাখলেই ভারতকে আটকে রাখা যায় না। বেঙ্গল বর্ডারে গাড়ি থামালেন, নেমে দাঁড়ালেন, পূব দিকে মুখ করে প্রণাম করলেন বাংলাকে, মুখে বললেন মা। গোমো জাংশন, এইখানে দিল্লি কালকা মেল থামবে, ফ্রন্টিয়ার এক্সপ্রেস। ততক্ষণে সারা কলকাতা জুড়ে শুরু হয়ে গেছে তল্লাশি। সুভাষ দাঁড়িয়ে আছেন সমাহিত জনমানবহীন গোমো জাংশনে। ট্রেন এসে দাঁড়ালো। সুভাষ একবার পেছন ফিরে তাকালেন তিনজনের দিকে, শিশির, অশোক আর মীরা। তারা আর তাঁর ভাইপো নয়, যেন তিনজন শিকল পরা মানব মানবী। তাকালেন অপমানিত ভারতবর্ষের দিকে। তিনি যাবেন কাবুল, কান্দাহার হয়ে জার্মানি। তার লক্ষ্য নিজস্ব সেনাবাহিনী, তার লক্ষ্য স্বাধীন ভারত। গোমো জাংশনে তখন শুধু কুয়াশা, এক ভারতবর্ষ কুয়াশা।
শিশির, অশোক আর মীরা পায়ে হাত দিয়ে প্রণাম করলেন তাদের কাকাকে। কাকাকে না সেই লোকটাকে, দ্য গ্রেটেস্ট এনিমি অফ দ্য ব্রিটিশ এম্পায়ার। এত বড় সম্মান বাঙালি আর কখনো পায়নি। সুভাষ কালকা মেলে পা দিতে গিয়ে আর একবার ঘুরে দাঁড়ালেন ভারতবর্ষের দিকে, উচ্চারণ করলেন, মা। ট্রেন ছেড়ে দিল। ইঞ্জিনের ধোঁয়ায় ভরে গেল গোমো জাংশন। ধোঁয়া আর কুয়াশার মধ্যে দিয়ে চলে যাচ্ছে ট্রেন। একটা লোক একা 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 চলেছেন ভারতের স্বাধীনতা আনতে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দিশালার ওই শিকল ভাঙা, কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দিশালার ওই শিকল ভাঙা। তারা কি ফিরিবে তারা কি ফিরিবে আর সুপ্রভাতে, কত তরুণ গেছে অস্তাচলে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। নমস্কার, আমি বৈশালী। আমার পরিবারে চিরকালই গান বাজনার খুব চল ছিল। ছোটবেলা থেকেই তার একটা প্রভাব আমার ওপর বিশেষভাবে পড়ে। কিন্তু রচনা রবীন্দ্রনাথের মায়ের মতোই আমার মাও কখনো গান শেখেননি, কিন্তু আমাকে নিয়ে গিয়েছিল পণ্ডিত সুকুমার মিত্রের কাছে গান শিখতে। ওনার কাছেই আমার নজরুল গীতি আর গজলে হাতে করি। গত 34 বছর আমেরিকার বিভিন্ন শহরে থেকেছি। প্রবাসী হয়েও সাংস্কৃতিক চর্চা নিয়মিত করে গিয়েছি। প্রত্যেক জায়গাতেই গান পরিবেশনা ও নির্দেশনাও করেছি, কিন্তু সেই সবই ছিল শেকড় থেকে অনেক দূরে। তো আজ আমার পরম সৌভাগ্য যে মা আছেন অডিয়েন্সে, এবং সেই সঙ্গে আমাদের বাল্যকালের এবং অ্যাডোলেসেন্সের অনেক বন্ধু বান্ধবরা বেথুনের এবং বি কলেজের। আমি বেথুনে 11-12 আমি আর ভারতী একসঙ্গে পড়েছি, ওখানেই আমাদের ও সোশ্যাল মিডিয়ার বেড়া ডিঙিয়ে সরাসরি মুখোমুখি আমাদের এই প্রোগ্রাম দেখতে এবং শুনতে আসার জন্যে তোমাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। ভারতীর পরের কবিতা কাজী নজরুল ইসলামের লেখা। নজরুল আমার কাছে এক এনিগমা। সঙ্গীতকার, সুরকার, বিদ্রোহী, প্রেমিক, ধর্মনিরপেক্ষ, অসাধারণ বৈচিত্র্যময় এই কবির আমি এক গুণমুগ্ধ ভক্ত। কেবল মনে হয় যা দিয়েছেন সেই তুলনায় তিনি প্রাপ্য মর্যাদা এবং সম্মান পাননি। আমি নজরুলের প্রতি পুরোপুরি বায়াসড এবং তিনি আমার পরম আরাধ্য। ঝঙ্কারে ফোটা তুমি আগুনের তোমারি গানে ফুল দিয়ে পূজা করি। তুমি নজরুল, তুমি নজরুল।